ওয়েলকাম স্টুডেন্টস। ক্যালকাটা ইউনিভার্সিটি আইডিসি সেমিস্টার ওয়ানে কম্পিউটার সায়েন্স সাবজেক্টের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পার্ট আছে। আমি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্টের সম্ভাব্য কতগুলো প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা এআই এর সমস্ত প্রশ্ন এবং উত্তর ঠিকঠাক বুঝতে পারবে এবং পরীক্ষায় তোমরা লিখতেও পারবে। এখানে আমি কতগুলো ঠিক কিওয়ার্ড বলবো, তোমরা ঠিক সেই কিওয়ার্ডগুলো মনে রাখবে। পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন দিয়েছি, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর অ্যান্সার দিয়েছি, দেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ যেটা ফোকাস করে যে অন দ্য ক্রিয়েটিং সিস্টেম ক্যাপাবল অফ পারফর্মিং টাস্ক দ্যাট টিপিক্যালি রিকোয়ার্ড হিউম্যান ইন্টেলিজেন্স। অর্থাৎ এমন একটা সিস্টেম জেনারেট করবে যেটা মানুষের বুদ্ধির মতো কাজ করবে, সেটাকেই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং সেই টাস্কগুলো কী কী হতে পারে? প্যাটার্ন রিকগনাইজেশান, একটা ছবি দেখে অন্যান্য ছবি চিনতে পারা। ডিসিশান মেকিং, আগে থেকে কোনো চিন্তাভাবনার মাধ্যমে নতুন কিছু দেখে ডিসিশান তৈরি করতে পারবে। ভিজুয়াল পারসেপশান, কম্পিউটার ভিশনের মাধ্যমে দেখে কোনো কিছুকে বুঝতে পারবে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, মানে তোমরা এটা অনেকেই জানো যে আমরা যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করি সেটাকে বলা হয় এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এবার এর কিছু গোল এবং নেচার দুটো দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো সমস্ত 2 নম্বর বা 3 নম্বরের জন্য যথেষ্ট। রাইট 3 অ্যাপ্লিকেশান অফ এআই। অ্যাপ্লিকেশান কি? মানে প্রয়োগ। আমরা হেলথ কেয়ারে এআই এর প্রয়োগ করতে পারি, অটোনোমাস ভেহিকেলে এআই এর প্রয়োগ করতে পারি। তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে আমরা এআই এর অ্যাপ্লিকেশান করতে পারি। নেক্সট প্রশ্ন দিয়েছি, দেখো, হাউ এআই ইজ ইউজড ইন কম্পিউটার। কম্পিউটারে এআইয়ের ব্যবহার কোথায়? কম্পিউটারের 3টে মেন ব্যবহার আমি দিয়েছি, যেহেতু 3 নম্বরের প্রশ্নর জন্য আমি এটা রেডি করেছি। এখানে অপারেটিং সিস্টেম অপটিমাইজেশান। অপটিমাইজেশান মানে অপারেটিং সিস্টেম মানে সবচেয়ে ভালো যে কাজটা করতে পারবে সেটাকেই বলা হচ্ছে অপারেটিং সিস্টেম অপটিমাইজেশান। সেটা এআই এর হেল্পেই সবচেয়ে ভালো এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি আউটপুট দিতে পারবে। তারপরে দেখো সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি মানে বুঝতেই পারছো, ফ্রড ডিটেকশান থেকে শুরু করে সমস্ত কিছু সিকিউরিটিতে এখন এআই ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্মার্ট সার্চ অ্যান্ড অর্গানাইজেশান। সার্চ ইঞ্জিনস অ্যান্ড ফাইল সিস্টেম ইউজ এআই টু প্রোভাইড রিলিভেন্ট রেজাল্ট ইভেন ইউ মেক টাইপোস অর ইউজ ভেগ ডেসক্রিপশান। অর্থাৎ টাইপিং মিস্টেক বা ভুল কোনো ডেসক্রিপশানও যদি দাও সেটা কিন্তু এআই বুঝতে পারে এবং সেই বুঝতে পারার পর সেটা কিন্তু একদম সঠিক সার্চ করে তোমাদেরকে সামনে দিয়ে দেবে। এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ মেশিন লার্নিং। এখানে কতগুলো কিওয়ার্ড তুমি মনে রাখো। মেশিন লার্নিং কাকে বলে? যেখানে হচ্ছে প্রোগ্রাম ছাড়াই মেশিন অটোমেটিক্যালি লার্ন করতে পারে অ্যান্ড ইমপ্রুভ ফ্রম এক্সপিরিয়েন্স, সেটাকেই বলছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং কি? মেশিন লার্নিংয়ের প্রসেস হচ্ছে মেশিন হচ্ছে প্রোগ্রাম ছাড়াই লার্ন করতে পারে, সেটাই বলা আছে। ক্লাসিফিকেশান অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিংকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি 3টে ভাগ? একটা সুপারভাইজ লার্নিং, একটা আনসুপারভাইজ লার্নিং এবং একটা রিইনফোর্সমেন্ট লার্নিং। আমি এই 3টেকে আলাদা আলাদা করে আলোচনা করছি। এখানে দেখো, হোয়াট ইজ সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং মনে রাখতে গেলে তোমাকে একটা শব্দ মনে রাখতে হবে, যেটা হচ্ছে লেভেল ডেটা সেট। মেশিনকে শেখানো হবে, কিভাবে শেখানো হবে? ডেটা সেট দিয়ে। সেই ডেটা সেটটা লেভেল থাকবে। যেমন একটা ইমেজ দিলে, ধরো একটা ইমেজ দিলে, এইখানে আমি একটা ইমেজ দিচ্ছি, একটা ধরো বাসের ইমেজ দিলে, তো সেই বাসের ইমেজ দিয়ে তার নামটা আমি লিখে দিলাম, এটা দিচ্ছি বাস। তাহলে সেটা হচ্ছে লেভেলড। বাসটাকে বলছি আমরা লেভেলড, মানে যে নামটা দিচ্ছি সেটাকে বলছি লেভেলড, আর যে ডেটাটা দিচ্ছি সেটা হচ্ছে বাসের ছবি। তাহলে এখানে লেভেল ডেটা দিয়ে মেশিনকে শেখানো হয়। এবং এটা কিভাবে কাজ করে? এটার হচ্ছে কাজের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশান আর একটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশান যেমন স্প্যাম ফিল্টারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এখানে ক্লাসিফিকেশান হচ্ছে ডিসক্রিট ডেটা সেটের উপর কাজ করে, আর রিগ্রেশন হচ্ছে কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু। কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু, এই কিওয়ার্ডটা মনে রাখবে। আর এখানে হচ্ছে ডিসক্রিট ডেটা সেট, তার উপরে ক্লাসিফিকেশানটা কাজ করে। এবার আনসুপারভাইজ লার্নিং কি? আনসুপারভাইজ লার্নিংয়ে কিন্তু আনলেবেল ডেটা দেওয়া হয়, কোনো লেবেল দেওয়া হয় না, সেখানে আনলেবেল ডেটা দেওয়া হয় এবং মেশিন এখানে কি করে? প্যাটার্ন খুঁজে বেড়ায়, প্যাটার্ন বা সিমিলারিটিস খুঁজে বেড়ায়। এবং প্যাটার্ন বা সিমিলারিটিস, আমি কতগুলো ছবি দিলাম, বিড়ালের ছবি, কুকুরের ছবি, বিভিন্ন প্রজাতির কুকুরের ছবি,
এখানে কি করবে, ও কুকুরের ছবি, কুকুরের প্যাটার্ন খুঁজে খুঁজে ও লার্ন করতে পারবে এবং সেটাকে আলাদা করতে পারবে। সেই যে ক্লাসিফিকেশানটা করছে সেটাকে বলা হয় ক্লাস্টারিং। সুপারভাইজ লার্নিংয়ে যেটাই ক্লাসিফিকেশান মনে করতে পারো, আনসুপারভাইজ লার্নিংয়ে সেটাকেই বলছি ক্লাস্টারিং। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং বা শুধু অ্যাসোসিয়েশন রুল। অ্যাসোসিয়েশন রুল কাকে বলে, তোমরা যারা শপিং মলে গিয়ে থাকবে তারা দেখবে যে যেখানে চাল ডাল রাখা আছে তার কাছে মশলাপাতি রাখা আছে, তার একটু পরেই তেলের বোতল রাখা আছে, তার একটু পরেই আটা ডাল এগুলো রাখা আছে। অ্যাসোসিয়েশন রুল মাইনিং মানে কোন ডেটার কাছে কোন ডেটাটা থাকবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যদি একজন মানুষ সে পেঁয়াজ এবং আলু কেনে তাহলে তার একটা ট্রেন্ড থাকে সে মাছ কেনার, সেটাকেই বলছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং। বা এখানে মাংস কেনারও ট্রেন্ড থাকতে পারে। আরেকটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশান। ডাইমেনশনালিটি রিডাকশান বলতে কি বোঝায়, এখানে কি হয় যে একটা তোমরা ধরো যখন ফর্ম ফিল আপ করেছো দেখবে একটা ছবির সাইজ ধরো 1 MB বা 2 MB আছে, ওটাকে বলা হলো 100 কেবির মধ্যে ছবিটাকে আপলোড করো। কিন্তু তুমি যখন ওকে 100 কেবি সাইজের মধ্যে নিয়ে এলে তুমি কিন্তু কিছু বুঝতেই পারবে না যে ছবিটা কিছু দেখতে খারাপ হয়েছে বা কিছু, হয়তো হালকা চেঞ্জ হতে পারে কিন্তু ছবিটা থেকেই যাবে। তো ডাইমেনশনালিটি রিডাকশান হচ্ছে যে কমপ্লেক্স যে ডেটা সেটগুলো আছে সেগুলোকে ইজিয়ার এবং ভিজুয়ালাইজ করা হয়, তার রিডিউস করা হয়, কম্পিউটেশনাল কস্ট রিডিউস করা হয় এবং সেখানে ওভারফিটিংটাকে মিনিমাইজ করা হয়। ওভারফিটিং কাকে বলে, মানে ডেটার মধ্যে যখন অনেক আননেসেসারি ডেটা, নয়েজ ডেটা থেকে যায় সেটাকে বলা হচ্ছে ওভারফিটিং। তারপর আসছি হোয়াট ইজ রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং বলতে কী বোঝো, এখানেও 3টে কিওয়ার্ড মনে রাখবে। এই যে আমি যেমন বলেছি এজেন্ট, এনভায়রনমেন্ট আর রিওয়ার্ড। রিইনফোর্সমেন্ট লার্নিং বলতে বোঝায় এআই এজেন্ট এনভায়রনমেন্ট থেকে শিখবে এবং সেই শেখাটা রিওয়ার্ডের মাধ্যমে হবে। সেই রিওয়ার্ড মানে ও যদি ঠিক কাজ করে তাহলে তাকে হচ্ছে রিওয়ার্ড দেওয়া হবে, এবার যদি ভুল করে তাহলে তাকে পেনাল্টি বা পানিশমেন্ট দেওয়া হবে। এখানে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতির মাধ্যমেই শেখে, সেটাকেই বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তাহলে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের ক্ষেত্রে এজেন্ট এনভায়রনমেন্ট থেকে শিখবে এবং তাকে রিওয়ার্ডের মাধ্যমে শেখানো হয় এবং ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতেই শেখানো হয়। এখানে কিভাবে কাজ করে সেটাই এখানে লেখা আছে। এবারে হোয়াট ইজ বিগ ডেটা। বিগ ডেটা বলতে কি বোঝায়, যে বিগ ডেটা বলছে এক্সট্রিমলি লার্জ অ্যান্ড কমপ্লেক্স ডেটা সেট that are too massive to process or analyze using traditional data processing software। প্রচুর পরিমাণে ডেটা, যে ডেটাগুলোকে আমরা ট্রেডিশনাল ডেটা প্রসেসিং সফটওয়্যার দিয়ে প্রসেস করতে পারি না বা করা গেলেও সেটা সময় সাপেক্ষ হয়ে যায়, সেটা কিন্তু এআই দিয়ে প্রসেস করা যায়। এই জন্য এআই এর সঙ্গে বিগ ডেটা সেটের আইডিয়াটা দেওয়া হয়েছে। এখানে 5 VS ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে। কি কি? ভলিউম, ভেলোসিটি, ভ্যারাইটি আর ভার্সিটি আর ভ্যালু, এই কতগুলো ব্যাপার এখানে দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে 5 VS। নেক্সট আসছি হোয়াট ইজ রেকমেন্ডেশন সিস্টেম। রেকমেন্ডেশন সিস্টেম হচ্ছে ইনফরমেশান ফিল্টারিংয়ের একটা সাব ক্লাস, যেখানে কি করা হয় যে রেটিং বা প্রেফারেন্স, ইউজার প্রেফারেন্সকে দেওয়া হয়। যেমন তুমি যদি ফ্লিপকার্টে তুমি যদি একটা শার্ট কেনো, তোমাকে একটা রেকমেন্ডেশন করবে একটা প্যান্ট কেনো, ইউজার অলসো বাই দিয়ে তোমাকে আরও একটা অপশান দেখাবে। তুমি যদি ওয়াটার বোতল কেনো তাহলে তোমার সঙ্গে সেখানে আরও কিছু হয়তো একটা ব্যাগ দেখাবে, তাহলে সেটাকেই বলা হচ্ছে রেকমেন্ডেশন সিস্টেম। এবারে কন্টেন্ট বেস ফিল্টারিং, দেয়ার আর 2 প্রাইমারি মেথড, একটা হচ্ছে কন্টেন্ট বেস ফিল্টারিং আর একটা হচ্ছে কোলাবোরেটিভ ফিল্টারিং। কোলাবোরেটিভ ফিল্টারিং মানে কি, এই যেটা বললাম ইউজার্স হু বট দিস অলসো বট দিস, যেটা আমি একটু আগেই বললাম সেটাকে বলছে কোলাবোরেটিভ ফিল্টারিং। তারপর রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল কি, নেটফ্লিক্সে যদি তুমি কোনো একটা মুভি দেখো তাহলে সাজেস্টেড হিস্ট্রিতে তোমাকে সেই সংক্রান্ত কিছু মুভি দেখাবে। অ্যামাজনে যদি কিছু প্রোডাক্ট সার্চ করো তাহলে সেই শপিং কার্টে সাজেস্টেড কিছু প্রোডাক্ট দেখাবে। এইভাবে সেই এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে, স্পটিফাইও তাই। আর এক্সপ্লেন কোলাবোরেটিভ ফিল্টারিং। কোলাবোরেটিভ ফিল্টারিংটা কি? দ্য টেকনিক সাজেস্ট আইটেম টু অর ইউজ বেসড অন দ্য পারফরম্যান্স অফ সিমিলার ইউজেজ। সিমিলার ইউজারের জন্য যেটা হয় সেটাকে বলছে কোলাবোরেটিভ ফিল্টারিং। যেমন এখানে একটা খুব সহজ এক্সাম্পল দিয়েছি, যে ইউজার এ এবং ইউজার বি দুজনেই মুভি এক্সকে লাইক করে। আবার যদি ইউজার বি যদি মুভি ওয়াইকে লাইক করে তাহলে সেখানে সাজেস্ট করা হয় এও ওয়াইকে লাইক করবে, ইউজার এও কিন্তু ওয়াই মুভিকে লাইক করবে, সেরকম কিছু রেকমেন্ডেশন করা হয়, সেটাকে বলা হচ্ছে কোলাবোরেটিভ ফিল্টারিং।
What is content-based filtering? This method recommends that it's similar to those the user has liked in the past based on item future. For example, if you watch science fiction movies, the system recommends other science fiction movies. এটাকে বলছে কন্টেন্ট বেস ফিল্টারিং। তুমি একটা কন্টেন্ট যখন চয়েস করবে, তোমাকে আরও একটা কন্টেন্ট তোমাকে এখানে রেকমেন্ড করা হবে। এবার বলছি হোয়াট ইজ কোল্ড স্টার্ট। কোল্ড স্টার্ট বলতে কী বোঝায়? হোয়াট ইজ কোল্ড স্টার্ট প্রবলেম ইন রেকমেন্ডেশন সিস্টেম। কোল্ড স্টার্ট প্রবলেম মানে যারা নিউ ইউজার তাদেরকে, বা নো রেটিং ইট, যাদের জন্য কোনো আইটেমের উপরে কোনো রেটিং নেই, সেই সিস্টেমগুলোকে কিন্তু কোল্ড স্টার্ট প্রবলেমের মধ্যে চলে যায়। যেমন কি, কোল্ড স্টার্ট প্রবলেম অকার্স ওয়েন দ্য সিস্টেম ল্যাক্স এনাফ ডেটা টু মেক অ্যাকুরেট রিকমেন্ডেশন। ডেটা রেকমেন্ডেশন করার মতো ওর কাছে ডেটা নেই, তখন কিন্তু সেটা কোল্ড স্টার্ট প্রবলেমে চলে যাবে। দিস ইউজুয়ালি হ্যাপেন্স উইথ দ্য নিউ ইউজার, যার কোনো হিস্ট্রি নেই, অর নিউ আইটেম। একজন নিউ ইউজার যদি আজকে অ্যামাজনে কিছু আইটেম সার্চ করে, তাতে কোনো হিস্ট্রি নেই, তাকে কিছু রেকমেন্ড করতে পারবে না অ্যামাজন। বা নিউ আইটেম যদি কোনো অ্যাড হয়, তাহলে তারও কোনো রেটিং নেই, তাকেও কিন্তু অ্যামাজন তাকে কিন্তু এগোতে পারবে না, তাকে কিন্তু কারো কাছে সাজেস্ট করতে পারবে না। এইবার আমি আসছি চ্যাট জিপিটি নিয়ে কতগুলো প্রশ্ন নিয়ে। হোয়াট ইজ কনভেনশনাল এজেন্ট? কনভারসেশনাল এজেন্ট হচ্ছে কি, কনভারসেশন করার জন্য যে এজেন্ট ব্যবহার করা হয়, কনভারসেশন মানে কথাবার্তা বলার জন্য, সেটা হচ্ছে চ্যাটবট হতে পারে। সেই কনভারসেশন এজেন্টটা একটা চ্যাটবট হতে পারে। একটা কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন সিমুলেট কনভারসেশন উইথ হিউম্যান ইউজার, স্পেশালি ওভার দ্য ইন্টারনেট ইউজিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তাহলে কম্পিউটার সিমুলেট করে, কি করে? কনভারসেশনকে সিমুলেট করে। কার সঙ্গে? হিউম্যান ইউজারের সঙ্গে। কার মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। আর কি দিয়ে ঘটে? ইউজিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে ঘটে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি একটু আগেই বলেছিলাম, সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, চ্যাটবট, এইগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মধ্যে পড়ে। হোয়াট ডাজ দ্য জিপিটি ইন চ্যাট জিপিটি স্ট্যান্ডস ফর? জিপিটির পুরো নাম কি এটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, জাস্ট আর কিছু না, এটা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। হাউ ডাজ চ্যাট জিপিটি ডিফার ফ্রম গুগল সার্চ? চ্যাট জিপিটি গুগল সার্চের চেয়ে কীভাবে ডিফারেন্স? গুগল সার্চ যদি আমরা করি, তাহলে সেটা কি করবে? প্রোভাইডস এ লিস্ট অফ এক্সিস্টিং ওয়েব লিঙ্ক, কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবে ফর ইউজার টু ব্রাউজ করার জন্য। আর চ্যাট জিপিটি কী করবে? জেনারেটস এ ডাইরেক্ট কনভারসেশনাল রেসপন্স বাই সিনথেসাইজিং ইনফরমেশান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট অফ দ্য ইউজার স্পেসিফিক কোশ্চেন। চ্যাট জিপিটিতে ইউজার যে নির্দিষ্ট প্রশ্নটা বলছে, সেই নির্দিষ্ট প্রশ্নটাই কিন্তু ও তার উত্তর সেটা বুঝবে এবং তার উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আর গুগল সার্চ করলে কিছু ওয়েব পেজের লিঙ্ক দিয়ে দেবে, আমরা যেমন আগে করতাম গুগল সার্চ। মেনশন টু লিমিটেশন অফ চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির দুটো লিমিটেশান হচ্ছে হ্যালুসিনেশন মানে কি? ইট ক্যান সামটাইম জেনারেট ফ্যাক্টস দ্যাট সাউন্ড কনফিডেন্ট বাট আর কমপ্লিটলি ফলস। মানে কনফিডেন্টলি কিছু কথা বলতে থাকে, কিন্তু সেটা অবশ্যই ফলস হয়ে যায়। তুমি কিছু একটা বইয়ের নাম দাও, দিয়ে বলো এই বইটা কি, হয়তো জানেই না, কিন্তু সেটা সম্বন্ধে কনফিডেন্টলি কিছু কথা বলে যাবে, কিন্তু সেটা পুরোপুরিই ফলস। তারপর হচ্ছে নলেজ কাট অফ। তাহলে কিছু কিছু ক্ষেত্রে নলেজ কাট অফ হয়ে যায়, যে কিছু ইনফরমেশান লাস্ট অবধি দিতে পারে না, কারণ লাস্ট অবধি আপডেট হতে পারে না। এরপর আসছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা এখন সবচেয়ে পপুলার। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন্টারেস্টেড থাকো, তোমরা কিন্তু এই লাইনটা পড়তে পারো। 2030-এর পর থেকে, বা এখনও শুরু হয়ে গেছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে বিরাট বাজার আছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কাকে বলে? প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্রসেস অফ ক্রাফটিং, রিফাইনিং অ্যান্ড অপটিমাইজিং টেক্সট ইনপুট। প্রম্পট, টেক্সট ইনপুট, আমরা প্রম্পট দিচ্ছি, আমরা ডেটা আমরা দিচ্ছি। তোমরা যেমন চ্যাট জিপিটিতে বা জেমিনিতে দিয়ে সার্চ করো, ঠিক সেইভাবে। টু গাইড অ্যান এআই মডেল লাইক চ্যাট জিপিটি টু প্রডিউস মোর অ্যাকুরেট অ্যান্ড ইউজফুল আউটপুট। তোমরা এই ভিডিওটা থাম্বনেইল যেটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু পুরো প্রম্পট দিয়েই করেছি, আমি একটাও নিজের হাতে করিনি। তাহলে সেখানেই প্রম্পটটা কীভাবে ব্যবহার করা হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। হোয়াই ইজ কনটেক্সট ইম্পর্ট্যান্ট ইন প্রম্পট ইঞ্জিনিয়ারিং? প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কনটেক্সট ইম্পর্ট্যান্ট কেন? কারণ কনটেক্সট কী করে? এআইকে বুঝতে সাহায্য করে। কী সাহায্য করে? স্পেসিফিক সিচুয়েশান বুঝতে সাহায্য করে, সেটাই এখানে বলা হয়েছে। আর গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইটারেটিভ প্রম্পট। এখানে একটা ইটারেটিভ প্রম্পটের একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। এটা খুব সহজ কিছু। আশা করি এই ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে।
এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।